পশ্চিমবঙ্গে বৃহত্তর পালাবদল এবং সেটি অবশ্যই রাজনৈতিক, এবং এই রাজনৈতিক পালাবদলে অংশগ্রহণ করেছে পশ্চিমবঙ্গের কয়েক কোটি মানুষ, এবং সেই কয়েক কোটি মানুষ যারা ভোট দিয়ে আজকে বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে এবং অপশাসনের সরকারকে বিতাড়িত করেছে। কারণ অপশাসনের শানিত ছুরির ধার অনেক বেশি হয়েছে, বহু মানুষের মস্তক ছেদনের প্রতিশ্রুতি যারা দিয়েছিল তারা আজ ক্ষমতায় নেই। কিন্তু যারা ক্ষমতায় এলো, যে মানুষগুলো ভোট দিল, আজকে আপামর এই পরিবর্তনে যারা কাণ্ডারি ছিল এবং তার নেপথ্যের কিছু কাণ্ডারি আছেন, তাদের মধ্যে আমার কাছে আমার পরিচিত অন্যতম একজন মানুষ, তাওগাছিটু গ্রাম পঞ্চায়েতের অন্যতম একজন সৈনিক বিজেপির, মাননীয় প্রতীশ কুমার পোদ্দার। নমস্কার। আমি খুব সরাসরি বলি, একদম সোজাসুজি, আমি প্রতীশ পোদ্দার, মানে একদম আমি একান্ত ব্যক্তিগত জায়গা থেকে বলি, মামা প্রতীশ পোদ্দারের সঙ্গে কথা বলছি। আমি তোমার সাথে একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম সোজা সাপটা ভাবে, তুমি একজন শ্রমজীবী মানুষ, তুমি সারাদিন তোমার অক্লান্ত পরিশ্রম থাকে, দিনের শেষে গিয়ে তোমার সংসার, তোমার সন্তান নিয়ে সমস্ত কিছু, তার মধ্যে দাঁড়িয়েও যেভাবে তুমি এবার এই পরিবর্তনকে আনার জন্য এই গ্রামের একদম মাটির সঙ্গে মিশে তুমি পরিশ্রম করলে, এটা কেন করলে? মানে তোমার এই প্রেরণাটা তুমি কোথা থেকে পেলে? অ্যাকচুয়ালি এবার আমাদের কাছে, এবার না শুধু বিগত কয়েক বছর ধরেই আমাদের কাছে তো আর কোনো অপশন ছিল না। আমরা মানুষকে চিৎকার করে করে যে কথাগুলো বোঝাবার চেষ্টা করেছি, সেই কথাগুলো এবার মানুষ বুঝতে পেরেছে। এই যে পরিবর্তন আজকে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আজকে একটা বৃহত্তর পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনের পিছনে অনেকের অনেক পরিশ্রম আছে, সাংগঠনিক অনেক প্রক্রিয়া আছে, অনেক পরিকল্পনা আছে। কিন্তু সবার প্রথম আমরা যদি একজন মানুষের, মানে একটা শ্রেণীর মানুষের কথা যদি জানতে চাওয়া হয় আমার কাছে, তাহলে আমি আপামর বাংলাভাষী সাধারণ মানুষ যারা এবারকে আমাদেরকে ভোট দিয়েছে, সেই বাংলার মানুষকেই কৃতজ্ঞতা জানাবো। তার কারণ দিনের শেষে মানুষই কিন্তু ভোট দেবে। আমি যতই পরিকল্পনা করি না কেন, আমি যতই যা কিছু করি না কেন, আমি যত বড় নেতাই হই না কেন, ভোটটা কিন্তু মানুষ দেবে। এবং আমি বাংলাভাষীর কাছে সত্যি কথা বলতে কি কৃতজ্ঞ। তার কারণ এবার আমরা মানুষকে যেটা বলতে চেয়েছিলাম, শুধু আমরা না, আমাদের গোটা নেতৃত্ব, সেখানে কার কথা বলবো, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে কার্তিক মহারাজ, যারা বিশেষ করে নেপথ্যের নায়ক, যারা প্রকৃতপক্ষে, যারা কখনো সামনে আসে, সেই কার্তিক মহারাজের কথাই বলবো। কিভাবে অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, জায়গায় জায়গায় গিয়ে কুকুরের মতো চিৎকার করে মানুষকে জাগাবার কাজটা করেছে। এবং আমি সব থেকে বেশি, আমি নিজে বলতাম যে কোনো একটা সময় আমাদের এই সনাতনীদের প্রমাণ করার দরকার আছে যে আমরা বেঁচে আছি। কারণ আমরা জানি আমরা 70% মানুষ, শুধুমাত্র একটা 30% একটা কমিউনিটি, তারা সব সময়, আর যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে কোনো একজন সনাতনী মানুষ কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারতো না যে এই জয়টা তার হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো একজন মানুষ সে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েও থাকে, কিন্তু সনাতনী হিন্দু, আমি বলবো এই জয় তারও হয়েছে। তার কারণ আমরা দেখেছি দিনের পর দিন যেভাবে পরিকল্পিতভাবে আমাদেরকে একটা বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে, তাই না? বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ গঠনের জন্য যে পরিকল্পনা হয়েছে আমরা জানি, আমরা সেগুলো বুঝেছি, কিন্তু সাধারণ মানুষকে বোঝাবার যে দায়টা আমাদের ছিল এবার। আমি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা, শুধু নেতা কর্মীদের কথা বলবো না, আমরা যতগুলো ছোট বৈঠক করেছি প্রত্যেক জায়গায় আমি বলেছি যে দেখুন, যে এইবারের নির্বাচনটা বিশেষ করে আমাদের কিন্তু শুধু নেতা কর্মীদের নির্বাচন নয়, এইবারের নির্বাচনটা আম জনতার নির্বাচন। এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি সে কথা বলেছেন যে কখন যে আমাদের হাত থেকে ব্যাটনটা জনগণের হাতে চলে গিয়েছে আমরা নিজেরাও বুঝতে পারি। জনতা ভার্সেস মমতা, এই যে লড়াইটা হচ্ছে, এতেই আমাদের সাফল্য এসেছে। দেখো, তোমার সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত, তোমার পারিবারিক অবস্থান, তোমার জীবনের অবস্থান,
তোমার সাথে দীর্ঘ জীবনের একটা সম্পর্ক। সেখান থেকে দাঁড়িয়ে আমি খুব পরিষ্কার ভাবে জানি, আমি দর্শকদের উদ্দেশ্যেও বলি, হট করে যদি এই মানুষটি যদি 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার একটা ধাক্কা খেয়ে যায়, সেখান থেকে ঘুরে উঠতে তো তুমি পারবেই, কারণ তোমার মধ্যে দৃঢ়তা আছে, কিন্তু প্রচন্ড কষ্টসাধ্য ব্যাপার, এবং তুমি এই বাস্তবটা জানো। সে তো এবং তুমি কেন বললাম কথাটা, কারণ 2021-এর যে আফটার ভোট যে ভায়োলেন্স, তুমি সেটা জানো, কিন্তু সেটা তো এবার যদি হেরে যেতে তোমার উপরও পড়তো। 100 বার। এবং সেই জায়গা থেকে তুমি ভয় ছিল না শুধু আশা ছিল, মানে ভয়টা কতটা ছিল? না, ভয়ের ব্যাপারটা সেটা তা না। আমি ভয় পেতে কোনোদিন ভয় পাই, আমি ভয় পেতে কখনো কোনো ভয় পাই। ভয় প্রতিটি মানুষের আছে। সেটা আমার যে ভয়টা ছিল সেটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো ভয় ছিল না। কারণ একদিন আমাকে মরতেই হবে, আমি চাইলেও মরতে হবে, না চাইলেও কেউ বেঁচে থাকবে না। আর এই কারণে আমার নিজস্ব জীবনের কোনো চিন্তা ছিল না। আমার একটা জিনিস, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা যেটা আমরা দেখতে পেরেছিলাম, আমাদের সনাতন সংস্কৃতিটা ধ্বংস হয়ে গেল। সব থেকে বড় কথা, এই সনাতন সংস্কৃতিটা এবার বাংলার মানুষ বাঁচাতে পেরেছে। এবার আমাদের কাছে বিরাট দায়িত্ব সেই জিনিসটা, মানুষ যে ভরসাটা রেখেছেন আমাদের প্রতি, সেই ভরসার মর্যাদা দেওয়াটা। যার জন্য আমরা তুমি দেখে থাকবে যে বিজয় মিছিলটা সেই অর্থে কিন্তু আমাদের হয়নি। কারণ কেন হয়নি? আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে 321 জন তরতাজা যুবকের আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে আমরা এই জয়টা লাভ করেছি। তারপরে শুধু তাই না, সেই সমস্ত ছোট ছোট নেতা কর্মীদের বাড়ির মা বোনেদের শারীরিক নির্যাতন, অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে হাজার হাজার মানুষকে। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়টা আমাদের শুধু আনন্দ উৎসব করবার সময় না, আমাদের মূলত সেই স্মৃতিগুলো আমাদের রিমাইন্ড করার সময়। আর ভারতীয় জনতা পার্টি দেখো, এই যে ক্ষমতায় এসেই কিন্তু সেই 321টা পরিবারের দায়িত্ব নিয়েছে। আনন্দ উৎসব করলাম কি করলাম না সেটা বড় কথা, কিন্তু সেই যে মূল যে দায়িত্বটা, একদম সেই দায়িত্বটা গ্রহণ করেছে। এবং আমরা একটা জিনিস জানি, মর্নিং শোজ দ্য ডে, ভোরের সূর্য বলে দেয় আগামী। আজকে আমাদের সরকার নতুন গঠিত হয়েছে, সবে কয়েকদিন মাত্র। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে কলকাতাতে যখন আমরা সব ব্রিগেডে গেছি, আমি একটা কথাই উত্তর দিয়েছিলাম যে অন্ধকারের অবসান, নতুন সূর্যের উদয়। এবং আমরা সকলেই আশাবাদী, নতুন সরকার বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এবং সত্যি কথা বলতে কি, ভারতীয় জনতা পার্টি তো আর কোনো লিমিটেড প্রাইভেট কোম্পানি না, একটা বিচারধারার দল। তারা সংগঠিত দল, তারা অবশ্যই আমরা আশা করব যে তারা মানুষের আশা ভরসা পূরণ করবেন। এবং আগামী দিনে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে শিক্ষা। দেখো, তুমি আগে একটা জিনিস ভাবো, শিক্ষার কি হাল হয়েছিল, শিক্ষার কি হাল হয়েছিল। শিক্ষা যেখানে গিয়েছিল, আজকে তুমি ভাবো তো আমাদের ঘরের ছেলেমেয়েরা কোথায় যাবে। আমরা যে স্কুলগুলোতে পড়েছি তুমিও জানো, সেই স্কুলগুলোর করুণ দশা দেখলে আমাদের চোখে জল এসে যায়। একদমই তাই, একদমই। আজকে দেখো সেই জায়গা থেকে একটা বৃহত্তর পরিবর্তন হতে চলেছে। আমাদের শিক্ষামন্ত্রী অত্যন্ত গুণী মানুষ, মাননীয় শঙ্কর ঘোষ মহাশয়, তিনি ঘোষণা করেছেন বেসরকারি স্কুলগুলো বন্ধ করতে হবে, সরকারি স্কুলের সংখ্যা বাড়াতে হবে এবং বাধ্যতামূলকভাবে সরকারি স্কুলে পড়তে হবে, পাশ ফেল প্রথা ফিরে আসবে। এই সমস্ত জিনিসগুলো আশা করি সেগুলো পূরণ হবে। আমরা একটা মধ্যবিত্ত ঘরের বা নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি ছেলে, আমরা বাধ্য হয়ে ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, তাই না? কজন মানুষের আমাদের স্বাদ আছে, মানে সামর্থ্য আছে যে আমরা একটা প্রাইভেট স্কুলে পড়াতে যাই, সেখানে ডোনেশনের ব্যাপার আছে, আরো 5টা ছেলের মতো করে তাকে পড়তে হবে বা পড়াতে হবে, সেই অ্যাটমসফিয়ারের সঙ্গে মিলিয়ে চলতে হবে। সেগুলো অনেকের পক্ষে আমাদের সম্ভব না। কিন্তু সরকারি স্কুলে, আজকেই দেখলাম বলছে সরকারি স্কুলে
স্কুল ড্রেসটা বাধ্যতামূলক, এইগুলো মৌলিক পরিবর্তন হবে, একদম নিশ্চিত ভাবেই হবে। কারণ আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে ভারতীয় জনতা পার্টিতে তৃণমূলীকরণ হবে না, একদমই হবে না, আমি বিশ্বাস করি মনে হয়। এবং আমি যত জায়গায় মানুষকে বলতে পেরেছি, যতটুকু যা কিছু বলতে পেরেছি, বলবার সুযোগ পেয়েছি, আমি কিন্তু নিজের মনের বিশ্বাস থেকেই কথাগুলো বলেছি। তোমার হয়তো মনে থাকবে যে কদম বলেছিলাম পৃথিবীর কোনো শক্তি নেই ঠিক এইবার এদের পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করে। তার কারণ তাহলে তো চন্দ্র সূর্য মিথ্যা হয়ে যায়, তাই না? আর সব থেকে ভালো লাগে একটা জিনিস আমার, আজকে আমি বারবারই বলতাম যে এই অত্যাচারের একদিন অবসান হবে। কেন হবে? এবং বারবার কিন্তু তোমার কণ্ঠে আমি সেই কাঁপুনি ধরে যেত যখন তুমি অভয়ার মাকে নিয়ে কথা বলতে আর কি। আমি বারবার দেখেছি তোমার চোখ দিয়ে জল বেরোতো। এটা মানে কি বলবো, ব্যক্তিগতভাবে আমি চিনি, জানি খুব ইমোশনাল মানুষ প্রতীক মামা। না তা নয়, শুধু ইমোশনটা না, তুমি আগে চিন্তা করো, আমরা রাত দখল করেছি, রাস্তা দখল করেছি, উই ওয়ান্ট জাস্টিস বলেছি, জাস্টিস ফর আরজিকর বলেছি, কিন্তু দেখো এত কিছু করেও কি সত্যি কথাই আমরা কিছু করতে পেরেছিলাম না, একদম। একটা কথা প্রতীক মামা, আজকে কিন্তু পারবো আমরা, দেখো আজকে কিন্তু সেই ফাইল রিওপেন হয়েছে এবং আশা করব রত্নাদেবী তার মেয়ের বিচার পাবেন। একটা জিনিস চিন্তা করে দেখো, রত্নাদেবী কে আজকে? রত্নাদেবী এমন একজন মানুষ, সে কিন্তু শুধু একজন মহিলা রাজনীতিবিদ না, রত্নাদেবী হচ্ছেন এই যে যুগ যুগ ধরে যত মহিলারা বা আমাদের মাতৃ শক্তিরা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কিন্তু যারা হেরে যাননি, এই না হেরে যাওয়া মানুষদের মধ্যে একজন হচ্ছেন তিনি, তার ইতিহাস হচ্ছেন আমাদের রত্নাদেবী। আমি ওনার কাছে যেতে পারিনি, কিন্তু দূর থেকে কিন্তু মানুষটিকে বহুবার আমি প্রণাম করেছি। আচ্ছা, সার্বিক কথা আমরা শুনলাম, আরো অনেক কথা শুধু আজকেই শেষ নয়, আগামী দিন আরো কথা বলবো, কিন্তু আমার এই মুহূর্তে জানতে ইচ্ছে করে যে বাসুদেবপুর নতুন পাড়ায় এই 78 নম্বর বুথ কাউগাছি 2, এখানে বিজেপির অবস্থান কি? বাসুদেবপুর 78 নম্বর বুথটা বরাবরই ভারতীয় জনতা পার্টি, কিন্তু এইবার আমাদের একটা টার্গেট ছিল। আমি 2 মাস আগে থেকেই আমার মন্ডল প্রেসিডেন্টকে সম্মানীয় অনন্ত বেরাকে বলেছিলাম যে দাদা, এইবার আপনার এই জগদ্দল মন্ডল 53টা বুথের মধ্যে আপনার 78 নম্বর বুথ হাইয়েস্ট লিড করবে। এবং তুমি শুনলে খুশি হবে, আমরা শুধু জগদ্দল মন্ডল 53টা বুথের মধ্যে হাইয়েস্ট লিড করেছি তাই না, আমরা টোটাল জগদ্দল বিধানসভা 238টা বুথের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট লিড করেছি। এবং এই প্রসঙ্গে আমি একটুখানি প্রিয়াঙ্গুদার কথা চলেই আসে অটোমেটিক্যালি। প্রিয়াঙ্গুদা সবসময় একটা কথা বলতেন, নানা রকম কথা যখন হচ্ছিল, সে বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু প্রিয়াঙ্গুদা সবসময় আমাদের একটা কথা বলেছেন, প্রতীশ हर हाल में हमारे कैंडिडेट को जिताना है, किसी भी तरीके से कैंडिडेट को हमको जिताना है। হ্যাঁ, কাজ করে যাও, শুধু কাজ করে যাও, কারোর দিকে তাকিও না, যে করেই হোক আমাদের ক্যান্ডিডেটকে জেতাতেই হবে। এবং জানি না তার কারণেই কিনা আমি জগদ্দল মন্ডল 4 কে ফার্স্ট করতে গিয়ে টোটাল জগদ্দলে সেকেন্ড হয়ে গেছে। আমার সেদিন দাদা এসেছিলেন, আমার খুব ভালো লেগেছিল। দাদাকে তাই বললাম যে দাদা, আপনার অনুপ্রেরণাতেই কিন্তু আজকে এই রেজাল্টটা হয়েছে। ঠিক, হ্যাঁ, মানুষটা সত্যি তার আদর্শ আছে। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো একজন মানুষের আইডিওলজি ফলো করাটা অন্যায় নয়, কিন্তু আমি দিনের শেষে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সে যেই হোক না কেন, আমার ভারতীয় জনতা পার্টিতে যেই হোক না, আমি তার হয়ে, কিন্তু কোনো একজন বিশেষ মানুষকে ভালো লাগা, তার আইডিওলজি ফলো করা, সেটা তো অন্যায় কিছু। ঠিক কথা, ঠিক কথা। এবং মানুষটি সুন্দর, ভালো, সৎ,
পরিশ্রমিক এবং যা করেছেন 2024 সালের লোকসভা ইলেকশনে হারার পর থেকে আমাদের মধ্যে যে একটা শূন্যতা তৈরি হয়েছিল, কি করব আমরা যখন বুঝে উঠতে পারছিলাম না, তখন কিন্তু এই মানুষটাই হাল ধরেছিল। তখন কিন্তু মানুষের কাছে কাছে গিয়ে এই মানুষটাই কিন্তু সক্রিয় ছিল। আর আমাদের সর্বোপরি আমাদের ক্যান্ডিডেটের কথা না বললেই হয় না, ডক্টর রাজেশ। তিনি শুধু একজন শিক্ষিত রুচিবান মানুষ, শুধু তাই না, অত্যন্ত ধার্মিক মানুষ। এবং তুমি দেখে থাকবে 293টা যে আসন, তার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির যতগুলো এমএলএ হয়েছেন, একমাত্র শুদ্ধ সংস্কৃতে শপথ বাক্যটা উনিই পাঠ করেছেন। আমরা প্রাউড ফিল করি আমাদের এরকম একজন বিধায়ক পাওয়ার জন্য। আমরা আশা করব জগদ্দলের মানুষ ওনার কাছ থেকে সমস্ত রকম সহযোগিতা পাবেন এবং উনি আমাদের ভবিষ্যতে জগদ্দলের বিধানসভায় উনি একটা আদর্শ তৈরি করতে পারবেন, এটা আমরা মনে করি। কারণ উনি, আমি যে বললাম প্রথমে, একজন শুধু শিক্ষিত রুচিবান মানুষই নন, উনি একজন ধার্মিক মানুষ। এবং ধর্ম যিনি ধারণ করে থাকেন, ধর্মের কাজই হচ্ছে মানুষের ধারণ করে রাখা। এই ধারণ করে রাখা, ধরে রাখার কাজটা উনি করতে পারবেন, এই বিশ্বাস আমরা করি। এখন উনি, আর সব থেকে বড় কথা, কতটুকু সময়, নির্বাচনের ঘোষণার পর থেকে মাত্র কয়েকদিন সময় পেয়েছেন। এমন একটা কোণা নেই জগদ্দল বিধানসভার যে জায়গাটাতে তিনি যাননি, যে জায়গার মানুষের কথা তিনি বলেননি, যে জায়গার মানুষের কাছে তিনি পৌঁছন। এই পরিশ্রম, এই ত্যাগ, এবং তার জন্য আজ তুমি দেখো, আমরা গতবার প্রায় 19,000 ভোটে হেরেছিলাম, সেইটা আমরা 21,000 ভোটে জিতেছি। এবার নট এ ম্যাটার অফ জোক, 40,000 ভোট রিকভার করা বিরাট ব্যাপার, তাই না? এবং আমাদের একটা সুবিধা হয়েছিল যেটা, উনি একজন প্রাক্তন আইপিএস, প্রশাসনিক ব্যাপারটা উনি অলরেডি আগে থেকে জানতেন, এবং সেই দিক দিয়ে আমাদের অনেক সুবিধা হয়েছিল। আশা করি ভবিষ্যতেও আমাদের জগদ্দলবাসী ওনার দ্বারা উপকৃত হবেন, এবং শুধু আশা করা না, নিশ্চিতভাবেই হবে, এটা আমি বিশ্বাস করি। লাস্ট একটি প্রশ্ন, লাস্ট এই কথাটা বলে, এই মুহূর্তে আমরা একদম প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে কথা বলছিলাম প্রতীশ পোদ্দারের সঙ্গে। মাটির মানুষ, তাই প্রকৃতির সঙ্গে মিশে থাকাটা অনেক বেশি জরুরি। লাস্ট যেই প্রশ্নটা আমি প্রতীশ মামাকে করবো, যে প্রতীশ মামা, ভারতীয় জনতা পার্টির এই রাজনীতি, জগদ্দল বিধানসভা কেন্দ্রের এই যে একটা দ্বিতীয় হাইয়েস্ট লিড দেওয়া একটা বুথ, যেখানে তোমার অগ্রণী ভূমিকা আমরা সবাই জানি, আগামীতে রাজনীতিতে তুমি নিজেকে কোথায় দেখছো? আমি রাজনীতিতে নিজেকে কোথায় দেখছি, তার থেকে বড় কথা, সত্যি কথা বলতে কি জানো তো, সত্যি কথা হচ্ছে একদম অন্তরের কথা, এটা আমি প্রাউড ফিল করি যে আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, আর কিছু চাই না। ঠিক আছে, ভবিষ্যতে কি হবে আমি বর্তমান নিয়ে বাঁচতে চাই। ঠিক আছে, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতের হাতেই ছেড়ে দিই। আর একটা জিনিস দেখো, আমি সেদিন খুব ভালো একটা কথা দেখছিলাম, যে যারা তোমার পিছনে চক্রান্ত করছে বা কোনো একটা কিছু যে করছে, তাকে নিয়ে তুমি চিন্তা করো না, কারণ সে তোমার ভাগ্যটা লেখে। ঠিক কর, ঠিক কর, ঠিক কর। তাই আননেসেসারি ওসব কথা আমি চিন্তা করি না, ভবিষ্যতে কোথায় যাব। হ্যাঁ, অবশ্যই আমি একটা জিনিস নিজেকে, আমার নিজের স্বপ্ন আছে মানুষের জন্য কাজ করা। মানুষের জন্য যেদিন কাজ করা বন্ধ করে দিতে পারবো, মানে বন্ধ হয়ে যাবে, ভাববো যে এখন আর আমি সেই এনার্জিটা পাচ্ছি না মানুষের জন্য কাজ করার, সেদিন আমি রাজনীতি থেকে নিজেই সরে যাব, কাউকে সরিয়ে দিতে। অসাধারণ। আমরা শুনছিলাম এই মুহূর্তে প্রতীশ পোদ্দারের বক্তব্য, তার মনের অবস্থান, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবকিছু। আগামীতে আবার দেখা হবে অন্য কারোর সঙ্গে, অন্য কোনো অতিথির সঙ্গে, কিন্তু সর্বোপরি আপনাদেরকে বলি, প্রতীশ কুমারের সাথে এই আলোচনা কিন্তু এখানেই শেষ নয়। আগামীতে আরো অনেক বেশি আলোচনা আছে, অনেক বেশি কথা আছে, কারণ এই মানুষটাকে সব থেকে সহজে আমি পাই, কিন্তু সস্তা নয়।